আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের দশম অধ্যায় সালোক সংশ্লেষণ। তোমরা অনেক স্টুডেন্ট আমাকে কমেন্টস করেছিলে যে স্যার বা ভাইয়া তো আমাদের হচ্ছে দশম অধ্যায়টা একটু দ্রুত দেন। তো তোমাদের রিকোয়েস্টে আমি এখন আজকে থেকে দশম অধ্যায়টা শুরু করব। ইনশাআল্লাহ আমাদের বাকি একটা অধ্যায় শুরু করা আছে, সেটা হচ্ছে 14 নম্বর অধ্যায়, আমরা ওটাও শেষ করব, তবে একটু ধারাবাহিকভাবে, এটা একদিন দেব ওইটা একদিন দেব এইভাবে। তো বন্ধুরা, এই যে সালোক সংশ্লেষণ অধ্যায়টা তোমাদের বুঝতে হলে একটু মাথাটাকে ফ্রেশ করে নিয়ে মনোযোগী হয়ে আমার ক্লাসটা করবার চেষ্টা করবা, সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করবা, তাহলে বুঝে যাবা। এই ব্যাপারগুলো কিন্তু একেবারে খুব ইজিও না, আবার কিন্তু একবারে খুব বেশি কঠিনও না। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আমার বিশ্বাস তোমাদের সালোক সংশ্লেষণ এই অধ্যায়ের তেমন কোনো প্রবলেম আর থাকবে না ইনশাআল্লাহ। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা আসলে বলে রাখি, সেটা হচ্ছে তোমরা অনেকে আসলে আমার ভিডিও দেখো, অনেকে কমেন্টস করো না, লাইক করো না। ভাইয়া, তোমাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে ভিডিও করার অনুপ্রেরণা অনেক বেশি বাড়িয়ে দেয়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবে এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। দেখো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করতেছি সালোক সংশ্লেষণ। তো প্রথমত কথা কি, যে এই যে সালোক সংশ্লেষণ, এটাকে আসলে ইংরেজি বলা হয় হচ্ছে ফটোসিনথেসিস। এটা একটু মনে রাখবা, সালোক সংশ্লেষণ ইংলিশে বলা হয় হচ্ছে ফটোসিনথেসিস। এখন দেখো, এই যে সালোক সংশ্লেষণ কি, ব্যাপারটা আসলে কি মনে রাখবা। সালোক সংশ্লেষণ হচ্ছে একটা প্রক্রিয়া। সালোক সংশ্লেষণটা কি? একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে। অর্থাৎ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় হচ্ছে সালোক সংশ্লেষণ। তো যেহেতু অধ্যায়টার নাম সালোক সংশ্লেষণ, তাই তোমাদের সালোক সংশ্লেষণ নিয়ে আগে একটু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা জানি যে উদ্ভিদ আসলে কি নিজের খাবার কিন্তু নিজে তৈরি করে, এবং নিজের খাবার নিজে তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে সালোক সংশ্লেষণ। আমরা এবার সালোক সংশ্লেষণ নিয়ে একটু বিস্তারিত বুঝবার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমাদের প্রথম টপিকটার নামই হচ্ছে সালোক সংশ্লেষণ। এখানে দেখো তোমাদের ইংলিশে লিখে দেয়া আছে, সেটা হচ্ছে ফটোসিনথেসিস। তাহলে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। এখন ব্যাপারটা কি আমরা একটু পড়ি। তোমরা জানো যে বীজ থেকে চারা তৈরি হয়, জানো। এই চারাগুলো ধীরে ধীরে বড় হয় এবং দৈহিকভাবে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। বন্ধুরা, তোমাদের একটা কথা আমি বলে নেই, সেটা হচ্ছে তোমাদের বই থেকে আমরা তোমাদের প্রত্যেকটা লাইন পড়বো এবং বুঝবার চেষ্টা করব। আমি যখন বই ছাড়া আসলে ভিডিওগুলো করছিলাম, তখন তোমরা অনেকেই কমেন্টস করেছো যে ভাইয়া বইয়ের অনেক লাইন স্কিপ হয়ে যাচ্ছে, আপনি পড়াচ্ছেন না বা বুঝাচ্ছেন না। তখন আসলে অনেকে এরকম কমেন্টস করছে, যার কারণে আমি আসলে এখন চেষ্টা করি তোমাদের হুবহু বোর্ড বইটা লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, এই পর্যন্ত আমরা কিন্তু অটোমেটিক নিজেরাই বুঝে যাব যে এই চারাগুলো ধীরে ধীরে বড় হয় এবং দৈহিকভাবে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। মানে একটা উদ্ভিদ প্রথমে ছোট থাকে, সেটা ধীরে ধীরে দৈহিকভাবে বৃদ্ধি পায়। দৈহিক বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এই উদ্ভিদটা দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পাওয়া, মানে হচ্ছে লম্বা হওয়া এবং মোটা হওয়া। দৈহিকভাবে বৃদ্ধি পায় এবং পূর্ণাঙ্গ আরেকটা উদ্ভিদে পরিণত হয়। বহু বছর থেকে বিজ্ঞানীদের মনে প্রশ্ন ছিল যে সময়ের সঙ্গে সঙ্গে উদ্ভিদের এই দৈহিক বৃদ্ধিতে ঠিক কোন জিনিসগুলো অবদান রাখে। অর্থাৎ বিজ্ঞানীদের মনে প্রশ্ন ছিল, আচ্ছা, সময়ের সাথে সাথে এই যে উদ্ভিদগুলো দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পাচ্ছে, এই দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পাওয়ার কারণটা আসলে কি, কোন জিনিসগুলো এর জন্য ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। এই ব্যাপারগুলো বিজ্ঞানীদের মনে প্রশ্ন জাগতো তখন। এখন বিজ্ঞানীরা এখানে তখন অনেক আসলে গবেষণা তখন হয়নি, মানে গবেষণা চালানোর জন্য তাদের মনে এই প্রশ্নগুলো জাগতো। দেখো এরপরে তোমাদের এখানে কি বলছে, এটি কি পানি? মানে এই যে তোমার হচ্ছে দৈহিক বৃদ্ধির জন্য এটা কি আসলে পানি দায়ী, নাকি মাটিতে প্রাপ্ত নিউট্রিয়েন্ট, আলো, নাকি অন্য কিছু? মানে মাটিতে যে উপাদানগুলো আছে, নিউট্রিয়েন্ট মানে উপাদান, মাটিতে যে উপাদানগুলো আছে সেই উপাদান, নাকি আলো, নাকি অন্য কিছু? কি হতে পারে কারণ? কেন একটা উদ্ভিদ দৈর্ঘ্য, প্রস্থ এবং বৃদ্ধি পাচ্ছে? তাহলে এই বৃদ্ধির কারণটা আসলে কি, এটাই কিন্তু আজকে বা এই অধ্যায়ে আমরা আলোচনা করব।
এখন আমরা জেনেছি যে সূর্যের আলো, পানি এবং বাতাসের কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে উদ্ভিদ নিজেরাই নিজেদের খাবার তৈরি করে নেয়। কি কি ব্যবহার করে? সূর্যের আলো, পানি, বাতাসের কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করে নেয়। এই প্রক্রিয়াটির নামই হচ্ছে কি? সালোক সংশ্লেষণ, যা আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি। এবং এই প্রক্রিয়ায় তৈরি খাবারের উপর শুধু যে উদ্ভিদেরা নির্ভরশীল তা কিন্তু নয়, পৃথিবীর সমস্ত জীবজগৎ প্রত্যক্ষ না পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল। খুব ইম্পর্টেন্ট একটা কথা এখানে বলছে। আচ্ছা, সালোক সংশ্লেষণের উপর শুধু কি উদ্ভিদ নির্ভরশীল? না, পৃথিবীতে বা এই যে প্রাণী জগতে যত ধরনের প্রাণী আছে, উদ্ভিদ আছে, সবাই কিন্তু এর উপর নির্ভরশীল। কিভাবে? আচ্ছা, আমার চিন্তা করি, মানুষের চিন্তা করি, মানুষ কিভাবে সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল? তোমার কি একটা জিনিস চিন্তা করছো? এটা প্রত্যক্ষভাবে হতে পারে বা পরোক্ষভাবে হতে পারে। মানুষ কিন্তু প্রত্যক্ষভাবে নির্ভরশীল নয়, কিন্তু পরোক্ষভাবে নির্ভরশীল। কিভাবে? আচ্ছা, আমরা ভাত খাচ্ছি, এই ভাতটা আসতেছে কোথা থেকে? একটা উদ্ভিদ থেকে। সেই উদ্ভিদ যদি দৈর্ঘ্যে প্রস্থে বেড়ে না উঠতো, তাহলে ওই উদ্ভিদের ভিতরে যদি সালোক সংশ্লেষণ না ঘটতো, তাহলে উদ্ভিদের ভিতরে বীজ বা ফল আসতো না। উদ্ভিদের ভিতরে বীজ বা ফল যদি না আসতো, মানে ধান যদি না হতো, তাহলে সেখান থেকে আমরা চাল পেতাম না, আমরা ভাত খেতে পারতাম না। শুধু এটাই না, উদ্ভিদের ফল, আমরা যে ফলগুলো খাচ্ছি, এই ফলগুলো কিভাবে হচ্ছে? উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ফলগুলো তৈরি করছে, নিজের খাদ্য নিজে তৈরি করে ফলগুলো কি তৈরি করছে। তো আমরা আসলে প্রত্যক্ষভাবে সালোক সংশ্লেষণ এর উপর নির্ভরশীল না হলেও পরোক্ষভাবে কিন্তু সালোক সংশ্লেষণের উপরে নির্ভরশীল। শুধু আমরা না, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল, হয়তো কেউ প্রত্যক্ষভাবে নতুবা পরোক্ষভাবে। সবচেয়ে বড় কথা, এই প্রক্রিয়ায় উদ্ভিদ উদ্বৃত্ত উপজাত হিসেবে যে অক্সিজেন গ্যাস পরিত্যাগ করে পৃথিবীর, আমরা সবাই সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি। অর্থাৎ সালোক সংশ্লেষণ ঘটার ফলে উদ্ভিদের উপজাত হিসেবে আমাদের যেমন অপ্রয়োজনীয় পদার্থ কি? কার্বন ডাইঅক্সাইড। উদ্ভিদের তেমন অপ্রয়োজনীয় পদার্থ হচ্ছে অক্সিজেন। উদ্ভিদ কিন্তু কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আর অক্সিজেনটা ত্যাগ করে। ওই ত্যাগকৃত অক্সিজেন ছাড়া কিন্তু আমরা বাঁচতাম না। তাহলে চিন্তা করো, আমরা কিন্তু কি সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল, প্রত্যক্ষভাবেও নির্ভরশীল হচ্ছি। পৃথিবীর সৃষ্টির প্রাককালে, মানে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, তখন পৃথিবীর সৃষ্টির প্রাককালে আমাদের বায়ুমণ্ডল তৈরি হয়েছিল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং কি মিথেন দিয়ে। এগুলো একটু মনে রাখবা, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন দিয়ে। তখন সেখানে কোনো অক্সিজেন ছিল না, অর্থাৎ পৃথিবী যখন তৈরি হয়েছিল তখন সেখানে কোনো অক্সিজেন ছিল না। তোমরা আগের একটি অধ্যায় থেকে জেনেছো, প্রায় 2.5 বিলিয়ন বছর আগে সায়ানোব্যাকটেরিয়া নামে একটি প্রোক্যারিওট এককোষী জীব সূর্যালোক এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে প্রথম সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন এবং শর্করা ও কার্বোহাইড্রেট তৈরি শুরু করে। পরবর্তীকালে বিবর্তনের ফলে শৈবালে এই ক্ষমতা বিকশিত হয় এবং শৈবাল, প্লাঙ্কটন এবং পূর্ণাঙ্গ উদ্ভিদ এখন আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত রাখতে একসঙ্গে কাজ করে, যা আমাদের এই বায়ুমণ্ডলকে ধীরে ধীরে বর্তমান অবস্থায় রূপান্তরিত করেছে। দেখো, এখানে প্রথমত কি বলা হচ্ছে, তোমরা এখানে পড়েছো বলতে তোমরা কিন্তু প্রথমের দিকে একেবারে যখন এই অধ্যায়ের তোমার হচ্ছে বায়োলজি পার্টটা যখন শুরু হয়েছিল, খুব সম্ভবত 8 নম্বর অধ্যায় কি 9 নম্বর অধ্যায়ে তোমরা এটা পড়েছো যে পৃথিবীতে এত বছর আগে সায়ানোব্যাকটেরিয়া নামে একজন প্রোক্যারিওট কিন্তু এককোষী জীব। এই এককোষী জীব কি করে? সূর্যালোক এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে প্রথম সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে। আর দেখো, শুধু অক্সিজেন না, শর্করা এবং কার্বোহাইড্রেট তৈরি করে। এরপরে পরবর্তীকালে বিবর্তনের ফলে, বিবর্তন বলতে বোঝানো হচ্ছে যে এগুলো কালের পরিক্রমায় এগুলো পরিবর্তন হয়ে যায়। কালের পরিক্রমায় পরিবর্তনটাকে বলা হয় বিবর্তন। বিবর্তনের ফলে শৈবালে এই ক্ষমতা বিকশিত হয়। মানে পরবর্তীতে শৈবালে ছোট ছোট উদ্ভিদ, এই যে ছোট ছোট শৈবাল বা ছত্রাক, এদের মধ্যেও এই ক্ষমতাটা চলে আসে। শৈবাল, প্লাঙ্কটন এবং পূর্ণাঙ্গ উদ্ভিদ এখন আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ নিশ্চিত রাখতে একসঙ্গে কাজ করে। মানে শৈবাল, ছোট বড় যত ধরনের সবুজ উদ্ভিদ আছে সবাই এখন কি করে? অক্সিজেন তৈরির জন্য কাজ করে, যা আমাদের বায়ুমণ্ডলকে ধীরে ধীরে বর্তমান অবস্থায় রূপান্তরিত করেছে। এই অধ্যায়ে আমরা সালোক সংশ্লেষণ নামের প্রকৃতির এই
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করব, অর্থাৎ সালোক সংশ্লেষণ নিয়ে আমরা বিস্তারিত জানবার চেষ্টা করব। এখন দেখো তোমাদের পরবর্তী আজকে আরেকটা টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর। সৌরশক্তিকে কিভাবে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়, দেখো কিভাবে রূপান্তরিত হয়। তোমরা ইতোমধ্যে জেনে গেছো উদ্ভিদ ক্লোরোফিলের কারণে পাতা সবুজ হয়। এটা ইম্পর্টেন্ট একটা কথা, মনে রাখবা। উদ্ভিদের পাতা আসলে সবুজ কেন হয় জানো? উদ্ভিদের পাতায় ক্লোরোফিলের উপস্থিতি আছে বলে। ক্লোরোফিল, এটা মনে রাখতে হবে যে উদ্ভিদের পাতায় ক্লোরোফিল থাকে বলেই উদ্ভিদের রং কিন্তু সবুজ হয়ে থাকে। কোনো কিছুর রং সবুজ হওয়ার অর্থ সেটি আলোর অন্য রং শোষণ করতে পারলে সবুজ রংটি গ্রহণ করতে পারে না। এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা কি জানো? যে তোমাদের হচ্ছে দেখো বলছে যে রংটা শোষণ করতে পারে না, তোমার হচ্ছে সেটাকে আমাদের ওই রংটা মানে চলে আসে, ওই উদ্ভিদ বা ওই প্রাণীর ওই রংটা কিন্তু চলে আসে। এখানে দেখো আবার একটু বোঝো যে কোনো কিছু রং সবুজ হওয়ার অর্থ সেটি আলোর অন্য রংগুলো শোষণ করতে পারলেও সবুজ রংটি শোষণ করতে পারে না। মানে হচ্ছে কোনো কিছু সবুজ দেখার কারণ হচ্ছে গাছের পাতা, ফুল, ফল এগুলো সবুজ দেখানোর কারণ হচ্ছে ওই জিনিসটা শুধুমাত্র সবুজ রংটা ব্যতীত। আমরা জানি সূর্যের আলোতে 7টা রং অনেক সময় বিদ্যমান থাকে, অনেক সময় 7টা রং বিদ্যমান থাকে না। তো যাই হোক, কমপক্ষে একাধিক রং সেখানে উপস্থিত থাকে। তো একাধিক রঙের মধ্যে একটা কালার শুধুমাত্র আমরা স্পষ্ট পাচ্ছি, ধরে নাও গাছের পাতা, শুধুমাত্র সবুজ কালারটাকে আমরা স্পষ্ট দেখতে পাই। এর কারণ হলো ওই পাতাটা শুধুমাত্র সবুজ রং ব্যতীত আলো থেকে, অর্থাৎ সূর্যের আলো থেকে যে রংটা আসতেছে, আমরা যদি রংধনুর ক্ষেত্রে বলি, রংধনু যেমন 7 রং থাকে, সেই 7 রং যখন তোমার হচ্ছে পাতার উপর পড়তেছে তখন সেখানে ওই 7টা রঙের মধ্যে 6টা রং পাতা শোষণ করে ফেলে। শোষণ করে শুধুমাত্র একটা রং শোষণ করতে পারে না, সেটা হচ্ছে সবুজ। আর যে রংটা শোষণ করতে পারে না সেটাই ওই বস্তুর কালার চলে আসে। এইরকম তোমাদের বর্তমানে বইয়ে দেওয়া নাই, কিন্তু তোমরা জানো যে এবার যারা 10ম শ্রেণীতে আছে তাদের কিন্তু ফিজিক্স বই, তাদের পদার্থবিজ্ঞান বইয়ের আলোর প্রতিসরণ নামে একটা অধ্যায় আছে। সেখানে তোমাদের এরকম কয়েকটা প্রশ্ন আছে, অর্থাৎ তাদের সৃজনশীল খ নম্বর প্রশ্ন এরকম চলে আসে যে এই যে আমরা গোলাপ ফুল কি লাল কালার হয়, লাল গোলাপের উপরে আমরা যদি লাল আলো ফেলি, সবুজ আলো ফেলি তাহলে সেটা কিন্তু কালো দেখায়, বা নীল আলো ফেলি তাহলে কিন্তু সেটা কালো দেখায়। কেন কালো দেখায়? এইটা কালো দেখানোর কারণগুলো কিন্তু একই কারণ, মানে শুধুমাত্র ওই রংটা ব্যতীত, অর্থাৎ ওই তোমার হচ্ছে লাল গোলাপটা সবুজ রং ব্যতীত, তোমার হচ্ছে কালো রং ব্যতীত অন্য সবগুলো রংকে শোষণ করে নেয়, কালো রংটাকে শোষণ করতে পারে না, যার ফলে কালো দেখায়। এরকম আরো অনেক প্রশ্ন আছে তোমাদের। এই থিংটা আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে কোনো কিছুর উপরে যখন আলো এসে পড়ে বিভিন্ন বর্ণের রঙের, তখন যে রংটাকে শোষণ করতে পারে না ওই বস্তুটা সেই রং প্রদর্শন করে। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সালোক সংশ্লেষণের সময় গাছের পাতার ক্লোরোফিল আলো থেকে তার প্রয়োজনীয় অন্য রংগুলোকে শোষণ করে সবুজ রংটি ফিরিয়ে দেয়। যেটা আমি বললাম, সবুজ রং ব্যতীত বাকি সবগুলো রংকে শোষণ করে নেয়। ক্লোরোফিল দ্বারা শোষিত এই আলোক শক্তি সালোক সংশ্লেষণের পরের ধাপগুলো সম্পন্ন করার জন্য রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই যে রাসায়নিক শক্তি এটিপি, এখানে ফুল ফর্মটা তোমাদের লিখে দেওয়াই আছে, মনে রাখবা। এটিপি এর ফুল ফর্ম হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, ভালো করে মনে রাখবা, এডিনোসিন ট্রাইফসফেট। এই যে এখানে তোমাদের এটা কিন্তু এডিনোসিন ট্রাইফসফেটের গঠন। এটা কিভাবে গঠন হলো আমি একটু তোমাদের পরে দেখাচ্ছি অঙ্কন করে। এখন দেখো, এবং NADPH এখানেও ফুল ফর্মটা মনে রাখবা। N-তে হচ্ছে নিকোটিনামাইড, N-তে হচ্ছে নিকোটিনামাইড, A-তে হচ্ছে অ্যাডেনিন, তারপরে D-তে হচ্ছে ডাইনিউক্লিওটাইড, D-তে হচ্ছে ডাইনিউক্লিওটাইড, তারপর হচ্ছে PH-তে হচ্ছে কি ফসফেট। তাহলে কি নিকোটিনামাইড, অ্যাডেনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট আচ্ছা নামক দুটি অণুতে সঞ্চিত হয়। আচ্ছা বন্ধুরা, এখানে দেখো ATP, এটা কিন্তু তোমাদের ATP-র গঠন। ATP-র গঠনটা শুধুমাত্র গাঠনিক চিত্রটা এখানে দেয়া আছে। আমরা যদি এটাকে একটু আমাদের মতো করে বুঝবার চেষ্টা করি তাহলে তোমরা কিন্তু সহজেই বুঝে যাবে। যদিও এটা তোমাদের পরীক্ষাতে আসবে না, তারপর আমি তোমাদের জাস্ট একটুখানি অঙ্কন করে দিচ্ছি যে এটিপিটা আসলে কেমন। তো দেখো, এটিপিটা অঙ্কনের জন্য আমরা প্রথমে এই দিক থেকে শুরু করে দেব, মানে আমাদের মতো করে আমরা সহজভাবে অঙ্কন করার চেষ্টা করব।
এখানে আমরা OH নেই, OH, তারপরে এখানে আমরা একটা পি নিব এবং পির উপরের দিকে দিব আমরা হচ্ছে, ধরে নাও আমরা উপরের দিকে একটা অক্সিজেন দেব, অক্সিজেনের দুইটা হাত বুক হয়ে গেল। এরপরে ফসফরাসের নিচের দিকে আরেকটা হাত বের করে দিয়ে এখানে আরেকটা OH ধরে দেব, তারপরে এই দিক বরাবর আরেকটা অক্সিজেন দিব, এরপরে হচ্ছে আবারও আরেকটা পি দিব, আবারও উপরের দিকে একটা অক্সিজেন দিব, আবার নিচের দিকে একটা OH দিব, এরপরে আবারও একটা অক্সিজেন দিব, তারপরে আবারও পি দিব, আবারও উপরের দিকে একটা দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন দিব। ও সরি বন্ধুরা, এখানে একটা বন্ধন থাকবে, এই যে এই জায়গাতে আরেকটা বন্ধন থাকবে, মানে অক্সিজেনের পর একটা বন্ধন দিয়ে তারপরে পি আসবে, তারপরে নিচের দিকে আরেকটা কি আসবে, OH আসবে, এরকম করে তিনটা পি থাকবে, বুঝছো? তিনটা পি। এখানে দেখো আমরা নামের সঙ্গেই বুঝতে পারতেছি, নামে কি বলা হচ্ছে, এই যে ট্রাইফসফেট, এই জন্য ফসফেট মানে হচ্ছে PH4, এই জন্য আমরা এখানে এই যে এভাবে তিনটা ফসফরাস চলে আসবে। এরপরে দেখো এখানে আমরা আরেকটা অক্সিজেন দিব, এরপরে এটাকে আমরা যুক্ত করে দিব রাইবোজের সাথে। এই যে দেখো তোমাদের এখানে রাইবোজ অণুর গঠনটা দেয়া আছে, আমরা কিন্তু এর আগের অধ্যায় 9 নম্বর অধ্যায়ে এটা কিন্তু বিস্তারিত পড়েছি, রাইবোজ কি, কিভাবে গঠন হয়, এই চিত্রটা কেন এরকম হলো, এটা নিয়ে বিস্তারিত যদি জানতে চাও অবশ্যই 9 নম্বর অধ্যায়টা দেখে নিবে, আমার ভিডিও আপলোড করা আছে, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার সেই ভিডিওর বা ওই অধ্যায়ের ভিডিওর প্লেলিস্ট লিঙ্কটা দিয়ে রাখবো। এরপরে দেখো বন্ধুরা, আমরা এখান থেকে রাইবোজ অঙ্কন করবার চেষ্টা করব, আমরা এখান থেকে রাইবোজ অঙ্কন করবার চেষ্টা করব। দেখো তাহলে এই জায়গাতে আমাদের কি থাকবে জানো, এইখানে একটা আমাদের OH দিতে হবে, এরপরে এখানে আমাদের আরেকটা OH দিতে হবে, এরপরে হচ্ছে এই দিক বরাবর আরেকটা হাত ফাঁকা থাকবে, কারণ রাইবোজের দুই পাশে দুটো হাত ফাঁকা থাকে, এই দুইটা হাত এখানে আমি আরেকটা নাইট্রোজেনকে ধরে দেব, এই নাইট্রোজেনের সঙ্গে আবার একটা বেনজিনের মতো অঙ্কন করে দেব, তার মানে এইভাবে এখানে আমাদের এইভাবে চলে আসবে, তারপরে এইভাবে এখানে আরেকটা আমি নাইট্রোজেন দিব এখানে, তারপরে নাইট্রোজেনের সঙ্গে আরেকটা এই দিক বরাবর চলে আসবে, এরপরে হচ্ছে তোমার হচ্ছে আবার সোজা চলে আসবে, অনেকটা মানে হচ্ছে 6 কোণা বিশিষ্ট, মানে তোমার হচ্ছে 6 কোণ বিশিষ্ট এখানে কিন্তু গঠন করতে হবে। তো তোমরা যদি হেক্সেনের গঠনটা বুঝে থাকো বা তোমরা যদি বেনজিনের গঠন দেখে থাকো তাহলে কিন্তু সহজেই এটা বুঝবে। এখানে তোমাদের হচ্ছে নাইট্রোজেন, হ্যাঁ ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে একটা দ্বিবন্ধন চলে আসবে, এখানে একটা দ্বিবন্ধন চলে আসবে, এর সঙ্গে আবারও সেম আরেকটা গঠন চলে আসবে, এখানে একটা নাইট্রোজেন দিতে হবে, তারপর এখানে আমাদের একটার পরে একটা দ্বিবন্ধন দিতে হবে, তারপরে হচ্ছে এখানে আরেকটা আমাদের নাইট্রোজেন বসবে, তার সঙ্গে আমাদের এখানে, তারপরে এখানে বন্ধনটা চলে আসবে। এখানে দেখো এই জায়গাতে বন্ধন দিয়েছিলাম, মানে এটা ফাঁকা রেখে এখানে একটা আমাদের দ্বিবন্ধন দিতে হবে, এরপরে উপরে আমাদের একটা থাকবে সেটা হচ্ছে NH2, এটাকে বলা হয় অ্যামিনোমূলক যুক্ত করে দিব। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের ATPর সংকেত, এটাকে বলা হয় ATP। এখন তোমরা চাইলে এটাকে আরেকটু সহজভাবে মনে রাখতে পারো, সেটা কি জানো, এই যে এটা হলো গাঠনিক সংকেত, এটা হলো গাঠনিক সংকেত, এর আণবিক সংকেতটা কেমন হবে, আণবিক সংকেত মানে কোন জিনিসটা কতটা করে আছে। তো এখানে আমরা কার্বন গুনলে মোটে পাবো হচ্ছে 10টা, কার্বন থাকবে এখানে 10টা, তারপরে হাইড্রোজেন থাকবে হচ্ছে মোটে 16টা, এরপরে হচ্ছে নাইট্রোজেন আছে হচ্ছে 5টা, এরপরে অক্সিজেন আছে হচ্ছে 13টা, এরপরে হচ্ছে ফসফরাস আছে হচ্ছে 3টা। এখন তোমরা যদি চাও যে ভাইয়া কিভাবে হলো, দেখো আমি তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এগুলো হলো। কার্বন আছে 10টা, আমরা কিন্তু কার্বন প্রত্যেকটা কোণাতে একটা করে থাকবে, প্রত্যেকটা কোণাতে কয়টা করে থাকবে, একটা করে কার্বন থাকবে। এখন খেয়াল করো, আচ্ছা এখন দেখো আমরা যদি এখানে কার্বনগুলো গুনবার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কার্বন মোটে 10টা পাবো। এখানে এই কোণাতে একটা কার্বন থাকবে, এই কোণাতে একটা কার্বন থাকবে, এই কোণাতে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন থাকবে, তারপরে তোমার হচ্ছে এখানে একটা, কটা হলো 1 2 3 4 5 6, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে তোমার এখানে একটা 8 9, এখানে একটা 10, এই যে হচ্ছে তোমার 10টা কার্বন থাকবে। তার সঙ্গে হাইড্রোজেন থাকবে হচ্ছে মোটে 16টা। হাইড্রোজেন আমরা এই গুণ দেখি, এখানে একটা হাইড্রোজেন তার মানে 1, তারপরে হচ্ছে এই যে এখানে দেখো 2, তারপরে দেখো এখানে 3, এরপরে এখানে দেখো 4, এরপরে হচ্ছে যেখানে একটা করে কার্বন আছে সেখানে একটা করে হাইড্রোজেন থাকবে। তারপরে হচ্ছে 4 এর পরে আমরা গণনা করতে পারি, দেখো
আচ্ছা আমরা এখানে আগে দেখি, হাইড্রোজেন যেখানে লেখা আছে সেগুলোকে আগে ধরি। 4, তারপর দেখো 5, এরপর দেখো 6, এরপর দেখো এখানে আছে 2টা, তার মানে কি 7, 8। এরপরে দেখো প্রত্যেকটা কোণাতে আমাদের একটা করে থাকবে। তারপরে দেখো 8-এর পরে হচ্ছে এই যে এই কোণাগুলোতে একটা করে হাইড্রোজেন থাকবে, মানে 3টা করে কার্বনের হচ্ছে মোটে হাত 4টা, তার মধ্যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টে যাওয়ার পরে একটা হাইড্রোজেন ধরে ফেলবে। তার মানে এখানে একটা থাকবে, আবার এই কোণাতে একটা থাকবে, মানে এখন যত জায়গায় একটা করে কার্বন আছে তত জায়গায় আর একটা করে হাইড্রোজেন থাকবে। এইভাবে মোটে হাইড্রোজেনও থাকবে হচ্ছে কয়টা? 16টা। তোমরা যদি ভালোভাবে একটু গুনে দেখো তাহলে বুঝবে। এরপরে দেখো তোমার হচ্ছে নাইট্রোজেন। আমাদের নাইট্রোজেন আছে কিন্তু 5টা। দেখো নাইট্রোজেন কোথায় কোথায় আছে, আমাদের এখানে একটা, এখানে একটা, এখানে, 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 তাহলে হচ্ছে 1 2 3 4 5টা নাইট্রোজেন আছে 5টা। এরপরে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন থাকবে মোটে 13টা। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা হচ্ছে কি অক্সিজেন। এরপরে হচ্ছে ফসফরাস আছে 3টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই জন্য এটাকে বলা হয় কি গাঠনিক সংকেত, মানে এটিপির গাঠনিক সংকেত। এটা হচ্ছে এটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে গাঠনিক সংকেত। তো এটা তোমাদের আসলে পরীক্ষাতে এভাবে আসবে না, তোমাদের জাস্ট আমি একটু বুঝিয়ে দিলাম। মানে তোমাদের এই যে গাঠনিক চিত্রটা আমরা একটু ভেঙে ভেঙে বুঝবার চেষ্টা করলাম। এরপরে দেখো বন্ধুরা, জীবদেহে এটিপি সকল বিক্রিয়ার জন্য শক্তি জমা রাখে এবং চাহিদা অনুসারে সরবরাহ করে থাকে। এই কারণে এটিপি কোষের জৈব মুদ্রা। জৈব মুদ্রার সঙ্গে কেন তুলনা করা হলো, বা বায়োলজিক্যাল কয়েন কেন তুলনা করা হলো? এখন খেয়াল করো, আমাদের মুদ্রা মানে কি? পয়সা। পয়সা আমরা আসলে কি করি? জমিয়ে রাখি কি করার জন্য? যে আমাদের সময় মতো বা প্রয়োজন মতো আমরা যেন সেটাকে ব্যবহার করে আমাদের চাহিদা পূরণ করতে পারি। এখানেও দেখো তাই বলছে যে এটিপি কি করে? বিক্রিয়ার জন্য শক্তি জমা রাখে এবং চাহিদা অনুসারে সরবরাহ করে। তার মানে আমাদের পয়সা আমাদের যেভাবে কাজ করে, মোট কথা টাকা আমাদের যেভাবে কাজ করে, তোমার হচ্ছে এটিপিও কিন্তু উদ্ভিদের জন্য সেইভাবে কাজ করে। এই জন্য এটাকে বলা হয়, এটিপিকে বলা হয় কি? জৈব মুদ্রা। তুমি যখন তোমার মাংসপেশি ব্যবহার করো সেই শক্তিটিও এটিপি নামের এই শক্তি সঞ্চিত জৈব অণু সরবরাহ করে। অর্থাৎ তুমি যখন মাংসপেশি নড়াচড়া করতেছো, হাতের মাংসপেশি নড়াচড়া করতেছো, পায়ের মাংসপেশি নড়াচড়া করতেছো বা অন্যান্য অঙ্গের, তখন কিন্তু এটাও ওই এটিপি থেকে শক্তি সঞ্চিত করে বা এটিপি থেকে শক্তি নিয়েই কিন্তু ওই অঙ্গটা আমরা চালনা করতে পারি। এটিপিতে 3 ফসফেট। ফসফেট কটা থাকে? 3টা। ফসফেট হচ্ছে PH4। এই যে এখানে আমাদের তোমার হচ্ছে ফসফেট অণু গঠিত, যে একটা করে তোমার হচ্ছে এর সঙ্গে এই যে তোমার হলো ফসফরাসের সঙ্গে 4টা করে অক্সিজেন যুক্ত থাকবে। এই দেখো এখানে, তারপর এখানে, 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 আবার এর সঙ্গে এখানে, 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 মানে এইভাবে একটা করে সঙ্গে 4টা করে থাকবে। আচ্ছা, এরপরে দেখো 3টি করে ফসফেট গ্রুপ শক্তিশালী রাসায়নিক বন্ধন দিয়ে যুক্ত থাকে। এই যে মাঝখানে বন্ধন দিয়ে যুক্ত থাকে, মাঝখানে বন্ধন দিয়ে যুক্ত থাকে। এরপরে দেখো এই রাসায়নিক বন্ধনে শক্তি সঞ্চিত থাকে। এই রাসায়নিক বন্ধন ভেঙে একটি ফসফেট গ্রুপকে মুক্ত করা হলে রাসায়নিক বিক্রিয়া করার জন্য শক্তি বের হয়ে আসে। তখন 3টির পরিবর্তে 2টি ফসফেট থাকে বলে এটিকে বলা হয় এডিপি। ও মানে তোমার হচ্ছে এই যে এটিপি থেকে যখন শক্তি বিক্রিয়া করে তখন সেখানে 3টার পরিবর্তে 2টা চলে আসে। তখন এই যে এখানে আমরা যেমন ট্রাইফসফেট পেয়েছি, তখন ট্রাইফসফেটের পরিবর্তে ডাইফসফেট চলে আসে। এই জন্য এডিপি, এটাকে বলা হয় এডিপি। এতে হচ্ছে এডিনোসিন, ডিতে হচ্ছে ডাইফসফেট। এখানে টি ছিল ট্রাইফসফেট, এই জন্য এখানে ডি আছে বলে ডাইফসফেট, ডাইফসফেট বলা হয়। কাজেই আমরা বলতে পারি সালোক সংশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এডিপি কে এটিপিতে রূপান্তর করা। এডিপি কে এটিপিতে রূপান্তর করার কাজটা হচ্ছে কি? সালোক সংশ্লেষণ। তার মানে সালোক সংশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এডিপি। এটাকে কি করবে? এটিপিতে রূপান্তর করবে, এটিপিতে রূপান্তর করবে। রূপান্তরের মাধ্যমে করার মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। NADPH, আমি আগেই বলেছি এর ফুল ফর্মটা মনে রাখবা। NADPH এর বেলায় ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে এক ধরনের তোমার হচ্ছে এই যে তোমার সালোক সংশ্লেষণটা যখন ঘটে তখন একটা বিশেষ জায়গা বা কোষের, আমরা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যেটা বলি না কেন, কোষের একটা বিশেষ জায়গা তোমাদের আসলে যখন কোষের চিত্র অঙ্কন করে দেখাবো তখন তোমরা ভালো বুঝতে পারবা। ক্লোরোপ্লাস্টের সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার জন্য NADP এর সাথে হাইড্রোজেন যুক্ত করা হয়
এখানেও NADPH অর্থাৎ হাইড্রোজেনকে অবমুক্ত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যায়। অর্থাৎ এই যে এখানে NADP মানে প্রথমত NADP পর্যন্ত থাকে, তার পরবর্তীতে Hটা চলে আসে। দেখো NADP এর সঙ্গে হাইড্রোজেন সংযুক্ত করা হয় এবং এখানেও NADPH এর হাইড্রোজেন অবমুক্ত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যায়। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম আমার পক্ষ থেকে সহজভাবে বোঝানোর। তোমরা যদি এর পরও না বুঝে থাকো সেটা আমাকে কমেন্টসে জানাতে পারো। আমরা আজকে আসলে এই পর্যন্তই থাকতে যাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব নেক্সট পর্বে আমাদের পরবর্তী অংশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবার। তো বন্ধুরা, এটা যদি তোমাদের বুঝে থাকো বা ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।